দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার জুলাই সনদকে একরকমের কবর দিয়ে দেওয়ার পর এবং এই যে 18 মাস ধরে যে মঞ্চায়িত হলো যে নাটক সংস্কার নাটক, সেই নাটকের একরকমের জবনিকাপাত ঘটানোর পরে একেবারে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন মানে পর্দা ফেলে দিয়েছেন মঞ্চে সেই নাটকের। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। খবর, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এর মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির লাইসেন্স এটা। এতদিন না খাওয়া 17 বছর খেতে পারেনি, ইউনূস সরকারের আমলে লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে, চাঁদাবাজি করে আবার অনেক জায়গায় গ্রেপ্তার হতে হয়েছে, আবার জামাত এনসিপির গালি খেতে হয়েছে যে তোরা চাঁদাবাজ। এখন এইসব গালি যেহেতু না খেতে হয়, এই কারণে বৈধতা দিচ্ছে। এটা হচ্ছে এই সড়ক পরিবহন মন্ত্রীর দুই মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী দুই প্রতিমন্ত্রী, ওর বাবা, এদের ভাবটা কি? এরা দুইজনেই মজার চরিত্র। বিশেষ করে এই শেখ রবিউল সাহেব হত্যা মামলার আসামি, ইউনূসের আমলে পালাতক ছিল, দীপ্ত টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছে, তিনি এখন মন্ত্রী। কি হত্যার পুরস্কার হিসাবে মন্ত্রী নাকি? এখানে অনেক মজার সমীকরণ আছে দর্শক, আপনি শুনলে অবাক হবেন। এই সব এই রবিউল টবিউল হাবিজাবি নেতা, এগুলোকে তারেক রহমান কিছুদিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে, আরো অনেক নাটক আপনারা দেখবেন সামনে। আমি একটু বলি, ডক্টর খলিল রহমানকে দেখেছেন না? অন্তর্বর্তীকালীন সরকারে আরো অনেককে দেখবেন। ইউনূস কোটায় মানে এখানে অনেক ফালতু মন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন, যাদেরকে যেমন রবিউলের চাকরি মনে করেন যে আজকেই শেষ, এখন আজকেই যে বাদ দিয়ে দিবে, স্যাক করে দিবে তা না, তবে রেড লাইনে উঠে গেছেন। এই যে মানে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে এটা চাঁদাবাজি নয়, এই কথার মধ্য দিয়ে ওর চাকরি শেষ, তবে চাকরিটা চলে যেতে সময় লাগবে। তারেক রহমান রেড মার্ক দিয়ে দিয়েছেন। এরকম আরো অনেকের চাকরি শেষ হয়ে যাবে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে ঢুকাবেন। ওই খলিল টাইপের আমেরিকার, ভারতের ইউনূস কোটায় অনেককে ঢুকাবেন। কেন ঢুকাবেন? সামনে আপনারা দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে, কারণ যেহেতু ইউনূসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ার ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু নয়, যেটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে। এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা নির্বাচন, যার ফলে ইউনূস এমনি তার ক্ষমতা এনে দেয় নাই। বিএনপির প্রতি কি ইউনূসের আলাদা কোনো প্রেম আছে? না, এমনি এনে দেয়নি। বিনিময় কিসের বিনিময়? বিনিময় তো একটা পেয়েছে, যেটা নির্লজ্জভাবে লজ্জা শরমের মাথাকে ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ ইটস ভেরি অ্যালার্মিং, এবং এটা তো মিনিমাম একটা কমন সেন্স যে খলিল রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সামলানো যায়নি। একজন শুরুতে না ঢুকালে পরে যদি আবার কাউকে না ঢুকায়, এই খলিল রহমান বিএনপি মন্ত্রিসভার ভিতরে লাইন গ্যাট করবে, তার বলয়ের মানে ইউনূস গ্রুপের আরো অনেককে মন্ত্রী পরিষদে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এই রবিউলদেরকে লাথি দিয়ে সরিয়ে। কারণ রবিউলরা নিজেরা সরে যাওয়া লাইন তৈরি করছে, এই জায়গা একটা ঘটিয়েছে, চাঁদাবাজের লাইসেন্স দিচ্ছে। তো চাঁদাবাজের লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে? তারেক নিজে এদেরকে রাখবেন না। তখন ইউনূস গ্রুপের অনেককে ঢুকিয়ে তারপরে মোটামুটি ইউনূসের একটা প্রভাব বলয় তৈরি করে এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে টাড়িয়ে ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। কারণ এমনি তার ক্ষমতা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র, ভারত নানান শক্তি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, জনগণের ভোটাধিকারকে, ভোটকে ইঞ্জিনিয়ারিং করে তার বিনিময় তো দিতে হবে। তার বিনিময় হিসেবে এই ঘটনাগুলো করতে পারে। দেশ সেদিকে যাচ্ছে। অতএব আপনারা অনেক কিছু দেখবেন, অনেক নাটক দেখবেন। একটা নাটক তো দেখেছেন খলিল রহমান নাটক, এরকম আরো অনেক রহমান নাটক আপনারা সামনে দেখবেন। এমন হতে পারে যে এগুলো অনেক কিছুই জামাত জানে, এটাও হতে পারে। এটা একটা পারসেপশন, কারণ একদম জামাত কিছু জানবে না তা না। তো জামাত জেনেও বিষয়ে চুপ থাকতে পারে, অনেক স্বার্থ আছে। কারণ এখন বিএনপি দেখেন, এই যে ভিন্ন মত বিরোধী দল, এগুলো কোনো ভ্যালু নেই। বিএনপি যে পরিমাণ মেজরিটি সংসদে পেয়েছে, এটা বলবো না, যেভাবে নিয়েছে তাতে কিসের সংসদের প্রাণবন্ত বিতর্ক মুক্ত? 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো চারানা দাম থাকে? বিএনপি যা চাইবে সেটা করতে পারবে। জামাত চিল্লেও কোনো লাভ আছে তার? এনসিপি জামাত মিলেমিশে চিৎকার চেঁচামেচি করে যদি সম্ভব হয়, যদি এখন আর সেই সুযোগ নেই, পার্লামেন্টের চেয়ার সুরে স্পিকারের গায়ে মারলেও কোনো লাভ আছে? লাভ নাই, কারণ ওই বিএনপিটাই পাস হবে। বিএনপি যা চাইবে সেটাই পাস হবে, কারণ তাদের 2/3 মেজরিটি আছে। তারপরে জামাত চুপচাপ কেন? হয়তো বা ইউনূস রাষ্ট্রপতি হবে, তারপর একটু ব্যালেন্স করবে, একটা ভালো কিছু হতে পারে। এরকম অনেক কিছু হতে পারে সামনে। তো দর্শক, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এখন এটা ডেইলি স্টারের কপালে বিপদ। কি বিপদ আছে? সংবাদ পত্রের স্বাধীনতা নাই তো, সাংবাদিকদের চাকরি থাকে না। ওই হাসিনা প্রথম আলো এক সাংবাদিককে জেল খাটিয়েছিল। এখন সাংবাদিকদের কি অবস্থা হয় কে জানে। ডেইলি স্টারের যে সাংবাদিক রিপোর্টটা করেছে তার কপালে বিপদ নেমে আসতে পারে। এত বড় সাহস, বিএনপি সরকারের চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করো? তুমি ডেইলি স্টার চাকরি করো? তুমি সাবেক শিবির? অপেক্ষা করেন। তো দর্শক, আরো একটা মজার কথা বলি যে তারেক রহমান সরকারের সাবেক শিবির, যাদেরকে ওরা গুপ্ত বলে, কেউ না কেউ ঢুকেছে, আমাদের নজরে 2-4 জন পড়ছে, এরকম ভালো। তো তাদের সরাতে পারবে না। ওই বিএনপি থানা পর্যায়ে থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছে তাদের কপালে বিপদ আছে। সেরকমই একটা ঘটনা আজকে ঘটে গিয়েছে। এখন এত এই রিপোর্ট অন্য কেউ করার সাহস পেত না, ডেইলি স্টার করার সাহস পেয়েছে। কারণ ইন্ডিয়া তো তাদের বেকায়দায় ফেলবেন কিছুদিন পরে। 1.5 বছরের মধ্যে ভারত হাত ছেড়ে দেবে বিএনপির। হাত ধরে ভারত উঠিয়েছে না বিএনপিকে, হাত ছেড়ে দিবে, তাহলে মজা বুঝবে।
এখন এটার রিফিউট কি? যেমন সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, এটা কি সত্য? না, এটা সত্য নয়। সড়কে বিএনপির লেসপেন্সার, বিএনপির দালালেরা, এটাতে কোনো চাকরি কাজকর্ম না, এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা উঠিয়ে খাওয়ার জন্য। ওরা যেভাবেই টাকা নিক ওইটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে এটা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া নিলে ওটা তো ছিনতাই। সমঝোতা ছাড়া যদি আপনি চাঁদা নেন জোর করে বাধ্য করেন, ওটা তো ছিনতাই। বুঝতে পারছেন? এখানে বিএনপি নেতারা চাঁদাবাজির সংজ্ঞা এবং ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে বা সঠিক হচ্ছে, সরকার প্রশাসনের মাধ্যমে, যেমন কোনো যদি টোল থাকে, মানে রাস্তায় গাড়ি থেকে চাঁদা নেওয়া, কোনো সিএনজি কিংবা অটো, মাহেন্দ্র, এগুলো থেকে যদি কারো চাঁদা, এটা একটা সরকারি সিস্টেমে থাকবে যে রাস্তায় টোল অথবা আপনার লাইসেন্স ফি বা এরকম হতে পারে যে প্রত্যেকদিন গাড়ি বের করলে সরকারকে টাকা দিতে হবে, এটা সরকার নিবে, প্রশাসন নিবে, যেমন বিদ্যুৎ বিল বা অন্যান্য ফি নেওয়া হয়, এভাবে একটা সিস্টেম করবে অথবা ডিজিটালি দেওয়া হবে। কিন্তু বিএনপির দালালদের ওখানে কাজটা কি? ওরাই তো এটা খাবে। যদি সড়ক থেকে কোনো টাকা পয়সা কোনো নিরাপত্তা দেওয়ার কারণে বা যেভাবেই হোক না কেন যারা গাড়ি চালায় তাদের দিতে হয়, এটা সরকারকে দিবে। তো এখানে সমঝোতা সমঝোতা তো কিছু না। তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজির, এটা একটা চাঁদাবাজ সরকার, জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার, চাঁদাবাজির প্রকাশ্যে বৈধতা দিল, দিবালোকে স্পষ্ট হয়ে গেল। এই মন্ত্রীকে সরাতে হবে, আমাদের দাবি স্পষ্ট, এই মন্ত্রীকে সরাতে হবে। তারপরে খলিল টাইপের কাউকে আনেন বা না আনেন, যেহেতু দেশ চালাবেন, কিন্তু কোনো চাঁদাবাজের বৈধতা দেয়া মন্ত্রী দেশ চালাতে পারবে না। এদেরকে সরিয়ে দিতে হবে। এটা নাগরিক হিসাবে আমি সর্বপ্রথম এই দাবি উত্থাপন করলাম। আমরা কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষকতার পোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে চাই না। জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কিছু নেই। চলেন আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকি আর একটা একটা করে বলি। প্রথমে আমরা শুরু করি ফাহাম আব্দুল সালামের একটা উক্তি দিয়ে। আপনারা ফাহাম আব্দুল সালামকে চেনেন, মির্জা ফখরুল ইসলামের জামাই। নির্বাচনের 2 দিন পরে তিনি জামাত সম্পর্কে একটি উক্তি করেছেন। তার উক্তিটা এরকম যে বিএনপির সবচেয়ে ভাগ্য ভালো যে তারা হাসিনার মতো একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে যে এই জাতীয় বিরোধী দল পায় নাই, বরং তারা এমন একটা বিরোধী দল পেয়েছে যে বিরোধী দল বাংলাদেশের সবচেয়ে আধুনিক, শিক্ষিত এবং ভদ্র, নম্রও বটে। সুতরাং এরা বিএনপিকে খুব বেশি উৎপাত করবে না, বরং তারা এমনভাবে রাজনীতি করবে, ভদ্রভাবে রাজনীতি করবে, বিএনপি তাদের সাথে নিয়ে কাজ করতেও আরাম বোধ করবে, সুবিধা পাবে এবং ভালো কাজও দেশে হবে। তার এই কথার একটা গুরুত্ব আছে। আসলেই বিএনপি অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা একটু চিন্তা করুন তো, চোখ বুঝে একটু চিন্তা করুন তো, যদি জামাত ইসলাম এখন বিরোধী দলে থেকে বিএনপিকে যে নিখুঁতভাবে হাঙ্গামা হইহুল্লোর বাদে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, ঠিক যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, বিএনপি কি এই কাজটা করতে দিত? দিত না। কি করতো? বিএনপি তখন আওয়ামী লীগকে, এখন তো ডেকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে, তখন আরো কি করতো? ডেকে এনে সাথে করে বিএনপি, আওয়ামী লীগ, শাহবাগ, বাম পাড়ার যত যারা যেখানে যেটা আছে সবগুলো গর্ত থেকে বের হয়ে এসে জামাতের পিছনে উঠে পড়ে লাগতো। ফলে জামাত ইসলাম 2-3 মাসও তার জন্য ক্ষমতা কন্টিনিউ করা সো ডিফিকাল্ট হয়ে যেত। তো এইটা আমার আপনার চেয়ে আমার আল্লাহ খুব ভালো জানেন, জানেন না? আমার আল্লাহ খুব ভালো জানেন যে সম্ভব না এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা দিলে তাদেরকে একেবারে চতুর্দিক থেকে ওরা একটা ছাগল হয়ে থাকবে, আর শিয়ালের দলগুলো চতুর্দিক থেকে এসে ওদেরকে ঘিরে খেয়ে ফেলবে। যার কারণে আল্লাহ বললো যে ওদের একটু দুর্বলতাও আছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে। আল্লাহ ওদেরকে সুযোগ দিলেন যে এই ক্ষমতার কাছাকাছি এনে দিলাম এবং অনেকটা দেখিয়ে দিলাম এখন কোথায় কোথায় ঘাটতি আছে, সেইগুলো বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো, করে এই 5টা বছর বের করো, তারপরে আগামীবার আবার জনগণের সামনে যাওয়ার জন্য, জনগণের সেবা করার জন্য প্রস্তুত হও, তখন আমি তোমাদেরকে সহযোগিতা করব, তার আগে নয়। কারণ আল্লাহ অযোগ্যকে, সে যত বড় ইমানদার হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় দিনদার হোক, অযোগ্য কাউকে আল্লাহ মানুষের সেবা করার দায়িত্ব দেন না। এটা আল্লাহর সুন্নত নয়। জামাত ইসলাম কিন্তু কোন রকম হই হাঙ্গামা কিচ্ছু করবে না। শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বিএনপি ধারণ করে, তাহলে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা আগামী 5 বছর কোনো ব্যাপারই হবে না। এখানে বরং আওয়ামী লীগ, ইন্ডিয়া কেউ এসে কিছু করতে পারবে না। এখন বিএনপি যদি জামাত থেকে এই ফ্যাসিলিটিটুকু না নিতে পারে, এটা বিএনপির ব্যর্থতা, একান্তই ব্যর্থতা, তাদের ওই অযোগ্য মন্ত্রীদের, এমপিদের ব্যর্থতার কারণে এটি হবে। নিশ্চয় তারেক রহমান এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। এখন এই যে বললাম জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপি করে দেবে, সেটা কিভাবে? জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এইখান থেকে উল্টা দিকে হাঁটার। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন মনে করুন গত বছরে যখন সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, মনে আছে? তিনি কিন্তু দ্বিতীয়বার উঠলেন, পারলেন না। তৃতীয়বার উঠে ওই ফ্লোরে, মানে যেখানে বক্তব্য দেয় ওই ফ্লোরে বসে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছিলেন, খুব ফোর্স ক্রিয়েট করে, সেটি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে আমাদের এমপিরা কোনো সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবেন না, এবং কোনো প্রকল্প হাতে পেলে
প্রকল্প শেষে জনগণের সামনে তার হিসাব হাজির করবেন। মনে আছে? আচ্ছা, এই ঘটনার পরে নির্বাচনের দুদিন পরেই শিশির মনির এইটাকে আবার সামনে আনলেন। শিশির মনির বললেন যে জামাত ইসলামের কোনো এমপি আমরা যে পূর্বে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণার উপরে স্থির আছি, আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করব না। যেহেতু তখন তো এমপি হয়ে গেছে, শপথও নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা বিষয়, এইটা শোনার সাথে সাথে তো বিএনপির কপালে ভাঁজ পড়ে গেছে। বিএনপির এমপিদের মানে তাদের থরথরি কম্প হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো? জনগণকে তো দেখাতে হবে, অ্যাটলিস্ট জনগণের ভিতরে তাদের কাজ করতে হবে না? তখন সালাউদ্দিন আহমেদ আপনারা শুনেছেন, তিনিও ঘোষণা দিলেন যে আমরা যারা এমপি মন্ত্রী আছি তারা কোনো ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবো না, আমরা কোনো সরকারি প্লটও গ্রহণ করবো না। কার কথা বললেন? এটাকে বলা হচ্ছে কাউন্টার পলিটিক্স। অর্থাৎ খাইস্টা মার্কা বিরোধী দল যদি হতো তাহলে ওরাও চোর এরাও চোর, তখন ওই ভাগে যোগে চুরি করতো। তো এখন তো বাধ্য হয়ে তাকে এই ঘোষণা দিতে হয়েছে রে ভাই, এটা তো অল্প ঠেলায় বলে নাই। এখন একদিকে সরকারি দল যখন প্লট নেবে এবং গাড়ি নেবে ট্যাক্সবিহীন, আর অপরদিকে বিরোধী দল যখন সেটাকে অ্যাভয়েড করবে, মানুষের ভিতরে মেসেজ চলে যাবে না, পরিষ্কার মেসেজ, একেবারে সংক্রমকের মতো দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ঠিক আছে, দাঁড়াও আমরাও আসছি, এরকম পরিস্থিতি তৈরি হবে আর কি। তো সেটা ঘোষণা দিলেন। এরপরে আরেকটা ঘটনা কিন্তু জামাত ইসলামের এমপিরা বিভিন্ন জায়গায় তারা যেখানে যেখানে এমপি হয়েছে, এমপি হওয়ার পরেই তারা ঘোষণা দিয়েছে যে এই এলাকায় এই যে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি, সবজির বাজারে চাঁদাবাজি, মাছের বাজারে চাঁদাবাজি, নদীর ঘাটে চাঁদাবাজি, বালুর ঘাটে চাঁদাবাজি, এইগুলো আর চলবে না। এবং ওই স্ব জেলার এলাকার যারা টিওনো নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কিন্তু সেইটা ঘোষণা দিয়ে দিয়েছেন। যেমন আমরা কুমারখালীর কথাই বলতে পারি, খোকসা কুমারখালী যেটা কুষ্টিয়া 4 আসন, সেখানে আফজাল হোসেন যখন ঘোষণা দিলেন, সেই সাথে খোকসা কুমারখালীর টিওনো মহোদয়ও কিন্তু একসাথে ঘোষণা দিলেন যে এইখানে আজ থেকে টেম্পু স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। বাধ্য হবে। এখন যখন জামাতের এমপি গুলো কোন রকম চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সহ্য করবে না, কোন প্রকল্প বরাদ্দ পেলে সেই প্রকল্পের কাজ শেষে যখন জনগণের সামনে সেই হিসাব হাজির করবেন, তখন কি বিএনপির এমপি গুলো কি চুপ করে থাকতে পারবেন? কোনো মতো অবস্থায় না, কোনো মন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। যদিও ইতিমধ্যেই চাঁদার সংজ্ঞা পাল্টেছে। ঢাকা 10 আসন থেকে যিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন রবিউল ইসলাম রবি, তিনি, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তো তিনি বলেছেন যে সড়কে, আমি দিয়ে দিচ্ছি দেখুন, সড়কে যদি নেগোসিয়েশনের ভিত্তিতে অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি টাকা নেয়, এটাকে চাঁদা বলা যাবে না। চাঁদার নতুন সংজ্ঞা, আপনারা কিন্তু এটা মাথায় রাখেন, এটা হচ্ছে চাঁদার নতুন সংজ্ঞা। অর্থাৎ কাউকে মাইরের ভয় দেখাবেন, দেখানোর পরে সে রাজি হয়ে আপনাকে যা চাইবেন সেটা দিয়ে দেবে, ওইটা তখন চাঁদার ভিতরে পড়বে না। ঠিক আছে, ওইটা তখন হয়তো হাদিয়া হবে বা অন্য কিছু হবে। যাই হোক, এই যে একটা বিষয়। এরপরে আরো একটা বিষয় দেখেন, জামাত ইসলামের নেতৃত্বাধীন এই জোটে ইসলামী দলগুলো একত্রিত হবার কারণে বিএনপিকে কিন্তু বাধ্য হয়ে বারবার তাকে এই ইসলামী ভাবধারার কথাবার্তাগুলো বলতে হচ্ছে। আপনারা দেখেছেন তারেক রহমানের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত একটা মনোগ্রাম লাগানো হয়েছে। এটি কিন্তু আগের সরকারের সময় ছিল না। এবং সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। যদিও এই ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা আছে কিনা জানি না, তবে তারা ইসলামের বাইরে কোনো কাজ হবে করতে গেলে তাদেরকে বারবার ভাবতে হবে। এরপরে জামাত আমির একটি কথা বলেছিলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় বলেছেন যে আমরা শাসক হতে আসি নাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্বশীল হতে চাই, আমরা দায়িত্বশীল হতে এসেছি, দায়িত্ববান হতে এসেছি। সালাউদ্দিন আহমেদও 2 দিন আগে ঠিক এই কথাটি বলেছেন যে আমরা ক্ষমতা নয়, আমরা দায়িত্ববান হতে এসেছি। তার মানে কি, আপনার বিরোধী দল আপনাকে সপাং সপাং করে দিয়ে আপনার পথে রাখবে। আরো একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। ইসলামী দলগুলো সব একত্রিত হবার কারণে বিএনপির নেতারা দেখবেন তাদের বিভিন্ন সভা সমাবেশে, তারপরে ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা কিন্তু তাদের লেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা মাথায় টুপি দিচ্ছেন, তারা পাঞ্জাবি পরছেন। আমরা বিগত সময়ে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দেখি নাই। তারপরে ইফতার মাহফিলের উপরে গত কয়েক বছরে তো একেবারে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। এইবার দেখেন রমজান মাস শুরু হলো, তো এবার দেখেন ইফতার মাহফিলের বাহারি আয়োজন দেখেন একেবারে শুরু হয়ে যাবে। এটি করতে বাধ্য হবে তারা, এটি তাদেরকে করতে হবে। এরপরে বিভিন্ন ইসলামী শব্দগুলো, পরিভাষাগুলো বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইসলামী টোনে কথাবার্তাগুলো বলছেন। এগুলো কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই। এগুলো হচ্ছে বিরোধী দলের অ্যাপ্রোচ দেখে, বিরোধী দলের কথাবার্তা দেখে। বিরোধী দল যখন এইটার পক্ষে দাঁড়িয়ে গেছে, তারপরে শপথ নিয়েছে দুইটারই, তখন তো জনগণ আচ্ছা মতো দাবরানি দিয়েছে। এরপরে সালাউদ্দিন ভাই বলেছেন যে ইসি তো আমাদেরকে ওইভাবে অ্যাপ্রোচ করে নাই। আপনারা সবাই শুনেছেন, ইসি অ্যাপ্রোচ করে নাই মানে ইসি তো বিরোধী দলের এমপিদের শপথ পড়ালেন না দুটোই, সুতরাং ইসি ওনাদের অ্যাপ্রোচ করে নাই। এটা কি মানার মতো কথা? এটা হচ্ছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, নিজেকে জনগণের কাছে আপাতত একটু দায় মুক্ত করার চেষ্টা আর কি। তো এরকম আরো অনেক কিছু আপনারা দেখবেন ভবিষ্যতে। একটু শুধু অপেক্ষা করেন, দেখবেন জামাতের কাজ 3 ভাগের 2 ভাগ বিএনপির দ্বারা হয়ে যাবে, আর জামাত
বাকি 1 ভাগ করবে। বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার জুলাই সনদকে একরকমের কবর দিয়ে দেওয়ার পর এবং এই যে 18 মাস ধরে যে মঞ্চায়িত হলো যে নাটক সংস্কার নাটক, সেই নাটকের একরকমের জবনিকাপাত ঘটানোর পরে একেবারে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন মানে পর্দা ফেলে দিয়েছেন মঞ্চে সে নাটকের। এমনটা ঘটানোর পর একই সঙ্গে ব্যাপক হতাশা দেখা দিয়েছে যেমন জাতীয় নাগরিক পার্টির মধ্যে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে, তেমনি সুশীল সমাজের একটি অংশের মধ্যে, যারা মোটামুটি জবরদস্তি করে সংবিধান সংস্কারের এই পুরো বিষয়টি আলী রিয়াজের দরবারে ব্যবস্থাপনা করছিলেন, মঞ্চায়ন করছিলেন এবং সংসদের বাইরে কোন রকম ম্যান্ডেট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা সংস্কার নাটক পরিচালনা করতে পারেন এমন একটা দায়িত্ব গ্রহণ করে তারা ইচ্ছামতো সংবিধানটা রচনা করার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। নাহিদ ইসলামরা এখন তাই যখন নির্বাচনের বিভিন্ন খুঁত নিয়ে সংবাদ সম্মেলন করছেন এবং বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ শপথ না নিলে বিএনপি তাহলে সংসদের আর কোনো অর্থই থাকে না এবং হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতেই হবে, তখন আবার সুশাসনের জন্য নাগরিক এই সংস্থার এই দোকানের প্রধান বদিউল আলম মজুমদার, যিনি কিনা আলী রিয়াজের দরবারে আলী রিয়াজের ডানহাত হিসেবে কাজ করছিলেন, সেই সংস্কারবাদী ব্যক্তি যারা কিনা সেই 90 দশকের শেষ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের একদিন শায়েস্তা করে ছাড়বেন, বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করবেন, তাদের নিজেদের ইচ্ছা মতো সংবিধান লিখবেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন এবং তারপর তাদের সাজানো গোছানো মতামত অনুযায়ী বাংলাদেশের রাজনীতি চলবে, রাষ্ট্রটা চলবে, সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন, যে স্বপ্নে তারা একবার 1-11 ঘটিয়েছেন। সেই বদিউল আলম মজুমদারও এসে গলা মিলিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এবং তারা এক সুরে বলছেন নির্বাচন ঠিকমতো হয়নি, নির্বাচনে অনেক প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটে গেছে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেনি এবং নির্বাচন কমিশন চাইলে এখনো আবারও পুনর্নির্বাচন দিতে পারে। দেখেন, বদিউল আলম মজুমদার সুজন সম্পাদক, তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেটা খুব গুরুত্বের সঙ্গে খুব স্বাভাবিকভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার ছেপেছে, তাদের সুশীল সমাজের গুরুত্বপূর্ণ যে ভাগিদার অংশীদার তারা। তো প্রথম আলো সেখানে লিখছে যে বদিউল আলম মজুমদার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন তদন্ত করেনি, তারা তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে দিয়েছে। গেজেট প্রকাশ করে তারা হাত মুছে নিয়েছে, তাদের আর যেন কোনো কিছু করার নেই। নির্বাচনী ফলাফলের সমীকরণই বদলে যায় যদি যারা নির্বাচনে অযোগ্য তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন। কি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এই বদিউল আলম মজুমদাররা নির্বাচনটা হয়ে যাওয়ার আগে অযোগ্য প্রার্থীদেরকে নির্বাচন কমিশন নির্বাচন করার সুযোগ দিয়ে দিচ্ছে, এ ব্যাপারে আপত্তি করার বা গলার আওয়াজ ওঠানোর কোনো প্রয়োজন বোধ করেন নাই, কারণ তখনও তারা ভাবছিলেন যে নির্বাচনটা যে কোনো ভাবে হয়ে গেলেও এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি জয়লাভ করলেও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং এরপর এই সংসদটা মাসের পর মাস একরকম তাদের কথা মতো চলবে এবং তাদের কথা মতো চলে সংবিধান পুনর্লিখন হবে, সংবিধান সংস্কার হবে। এসব সমস্যায় 180 কার্যদিবস কিংবা 240 কার্যদিবস পর্যন্ত কেটে যাবে, যেমন স্বপ্ন দেখে রেখেছিলেন আলী রিয়াজ। এভাবে তারাই আসলে দেশটা পরিচালনা করবেন। কাজেই বিএনপি জিতলো না অন্য কোনো দল জিতলো তাতে কিছু আসে যায় না, নির্বাচনটা হয়ে যায়। এখন যখন নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি একদম এমপি হিসেবে শপথ গ্রহণের দিনে এসেই বিড়াল মেরেছে, তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে রাজি হয় নাই। তারা প্রশ্ন তুলেছে গণভোট সংবিধানে নাই, তারা প্রশ্ন তুলেছে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নাই। কাজেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যে কথা তিনি এর আগেও অনেকবার আলী রিয়াজের দরবারেও বলেছেন, এবার তিনি সোজা সাপটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন বিএনপি সংবিধানের বাইরে কিছু করতে রাজি না, বিএনপি এসব সংবিধান সংস্কার পরিষদের শপথ টপথ নেবে না। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করেছিল গ্যাঞ্জাম করার, তারা তাদের এই বিষয়ে তাদের ক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল, একটা নাটকীয়তা তৈরিরও চেষ্টা করেছিল, তারা বিক্ষোভ ডেকেছিল, তারা সরাসরি একেবারে জামায়াতে ইসলামীর আমির ঘোষণা দিয়েছিলেন যে কিছুতেই তারা এমপি হিসাবেই শপথ নেবেন না যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয়। জাতীয় নাগরিক পার্টিও বলে রেখেছিল যে তারা শপথ নিলে দুটো শপথই নেবে আর না হলে তারা কোনো শপথই নেবে না। কিন্তু দেখেন, এই যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনে 6টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। মানে নির্বাচনের 2 মাস আগেও কল্পনাও করা যেত না, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতেন যে 6টা ভোটও এই জাতীয় নাগরিক পার্টির নেতারা নির্বাচনে দাঁড়ালে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ। এরপর তারা জামায়াতে ইসলামীর সাথে জোট করার পর কয়েকটি আসন পাবেন ভাবা গিয়েছিল, কিন্তু 6টি আসন তারা পেয়ে যাবেন সেটা তো নিশ্চিতভাবেই একরকমের অকল্পনীয় ছিল। কাজেই 6টি আসন জয়লাভ করার পর এই নাহিদেই আক্তার হোসেন, এই হাসনাত থেকে শুরু করে আবার নাম না জানা যে কজন পেয়েছেন আসন তারা, কিংবা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ 68টা আসন পেয়েছে জামায়াতে ইসলামীর এমপি পদে জামায়াতে ইসলামীর নেতারা। তারা কি সত্যি প্রস্তুত 2024-এর আগস্টের পর তাদের ব্যাপক রাজনৈতিক উত্থান, এই ভাগবাটোয়ারার নির্বাচনে তাদেরকে যেই শক্তিশালী অবস্থানে
অবস্থানে নিয়ে গেছে, তারা সেই শক্তিশালী অবস্থানটা ছেড়ে দেবেন? মানে জুলাই সনদের জন্য, সংবিধান সংস্কার পরিষদের জন্য। তাদের এই জুলাই সনদের প্রতি যেহেতু বাংলাদেশের মানুষের কোনো সমর্থন নাই, বাংলাদেশের মানুষের কোনো সম্পর্কও নাই, যে ঠিক কি কারণে 18 মাস ধরে দেশটাকে অস্থিতিশীল রেখে দেশে যথেচ্ছ মববাজি করে ওই যে ঘরে বসে তারা কি পরিবর্তন করলেন বাংলাদেশের রাষ্ট্রের আর সংবিধানের, আর কেন এই জন্য মাসের পর মাস রাষ্ট্রীয় টাকা খরচ হলো, আর কেনই বা গণভোট হলো, এ বিষয়ে বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর বেশিরভাগ মানুষের কোনো ধারণাই নাই। কাজেই তারা যে ওই কাজে সমর্থন পাবেন যে জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না তাই আমরা অভিমান করে আর এমপি পদের শপথ নিচ্ছি না, এটা বললেই যে তারেক রহমানের সংসদ, তারেক রহমানের সরকার নড়বড়ে হয়ে যাবে সে সম্ভাবনা যে কম, সেটা বোঝেন জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বরং তারা বোঝেন এ সুযোগ পেলে বিএনপি সাথে সাথে উপনির্বাচন দেবে এবং প্রয়োজনে আমি দামি নির্বাচন করবে। তাদের অসংখ্য বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রতিটি আসনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিল, তারা তেমন একটা নির্বাচন করে সংসদ পূর্ণ সংসদে পরিণত করবে, আর না হলে হয়তো আওয়ামী লীগকেই ফিরিয়ে আনবে। সেই ভয়াবহ পরিণতির কথা ভেবে, মানে একবার ছিটকে পড়ার ভয়ে এই সংসদ থেকে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টি এমন কোনো ডাকও দিতে পারছে না যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে যেহেতু সংসদের আর কোনো অর্থই থাকছে না তাই আমরা সংসদে যাব না, কিংবা তারা বলছেন না যে তারা আন্দোলনে যাবেন। জামায়াতে ইসলামী শপথের দিনেই বিকাল 3টায় একটা বিক্ষোভ কর্মসূচি ডেকে পরে সেটা বাতিলও করতে বাধ্য হয়েছিল। জামায়াতে ইসলামীর আমির এখন আর কোনো প্রতিবাদ বিক্ষোভের কথা বলছেন না, তিনি তার এলাকায় রাস্তা ঝাড়ু দিচ্ছেন, জনগণের সেবক হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে এই কাজ করে বেড়াচ্ছেন। এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন, যে সংবাদ সম্মেলনটি তিনি তার রূপায়ণ ট্রেড সেন্টারের প্রধান কার্যালয়ে বসে করেছেন, আমি দেখছি কোনো প্রধান সংবাদপত্রে সেই খবরটা পর্যন্ত ছাপা হয় নাই। এই খবর আমি একমাত্র আমার দেশ ছাড়া আর কোথাও দেখছি না। তারা সেখানে বলেছেন ওই সংবাদ সম্মেলনে একই সঙ্গে সংসদ অধিবেশন আর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। নাহিদ ইসলাম বলেছেন বিএনপি একদিকে ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে, অন্যদিকে সংসদ সদস্যদের বৈধ সুবিধা না দিয়ে সাধু সাধার চেষ্টা করছে। মানে ওই যে বিএনপি যে বলেছে তারা প্লট নেবে না, তারা করমুক্ত গাড়ি নেবে না, এতে আবার আপত্তি নাহিদ ইসলামদের, কারণ নাহিদ ইসলামরা পড়া প্লট চান, নাহিদ ইসলামরা নতুন বন্দোবস্ত হিসেবে করমুক্ত গাড়ির মালিক হতে চান এমপি হিসেবে। কাজে তারা এটাতে ক্ষুব্ধ। অন্যদিকে তারা বলছেন বিএনপি ঋণ খেলাপি হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে। তো তাদের কাছে যদি এই বিষয়ে যথাযথ প্রমাণ ছিল তারা নির্বাচনটা হয়ে যেতে দিল কেন? নির্বাচন হওয়ার আগে তারা এই বিষয়ে যথাযথ অভিযোগ তারা বা সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার কোনো পক্ষ থেকে তুললো না কেন? কারণ তারা তো একটা ভাগাভাগি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছিল। দেখেন এই যে অযোগ্য ব্যক্তিদের নির্বাচনে করতে দিলে যোগ্য ব্যক্তিদের সঙ্গে ঠিক আচরণ করা হয় না বলে এখন জ্ঞান দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার। তিনি তখন প্রশ্ন তোলেন নাই যে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর বিপরীতে দাঁড়ানো বিএনপি নেতা, তিনি যিনি কিনা কয়েকবারের এমপি, যিনি কিনা বর্ষিয়ান বিএনপি নেতা, তিনি কেন হঠাৎ করে কোন জাদুর বলে নির্বাচন কমিশনের কাছে ঋণ খেলাপি হিসেবে বাতিল প্রার্থীতে পরিণত হলেন, এবং কেন তাকে ঠিক ভোটের দুদিন আগে বিএনপি এমনকি দল থেকেও বহিষ্কার করে দিল আর একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ এমপি নির্বাচিত হতে পারলেন। কাজেই কোথায় ঋণ খেলাপিদের নির্বাচন করতে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে না, সেগুলো তো নির্ধারিত হচ্ছিল সুনির্দিষ্ট জায়গায়। দেখেন এই যে নাহিদ ইসলামের বিরুদ্ধে নির্বাচনের দুদিন না কদিন আগে একটা রিট দায়ের হলো যে তিনি ডমিনিকান রিপাবলিকের নাগরিকত্ব কিনেছেন, সেই পাসপোর্টের ছবিও বেরিয়ে এলো। তার কি ফয়সালা হলো সেসব কিছুই কিন্তু ঠিক হয় নাই, কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতারা এ বিষয়েও আর মুখ খুললেন না। দেখেন নাহিদ ইসলাম বলছেন যে নানা কারণে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা সামনের দিকে এগুতে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। কেন? মানে নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনের ফল নানাভাবে, নির্বাচনে নানা রকম কারচুপি হয়েছে, সেসব বলবার পরেও তারা মেনে নেবেন কেন স্থিতিশীলতার স্বার্থে? নাকি তারা সে কারণে মেনে নিয়েছেন যে উল্টো এখন বিএনপির বিভিন্ন প্রার্থীরা সিরাজগঞ্জে, ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলছেন, প্রমাণাদি হাজির করছেন যে কিভাবে জামায়াতে ইসলামী জোটের প্রার্থীরা নির্বাচনী ফলাফলের কারচুপিতে কিংবা ভোট কেন্দ্র দখলে সিল মারতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। মির্জা আব্বাস ঢাকার কেন্দ্রে প্রশ্ন তুলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি করে এত ভোট পেলেন। বিএনপি নেত্রী টকশোতে বসে বলছেন যে জামায়াতের আমির হেরে যাচ্ছিলেন, তাকে জিতিয়ে দিতে বিএনপি একটা পর্যায়ে আসনটা ছেড়ে দিয়েছে। এমন একটা ভাগবাটোয়ারার নির্বাচন হয়েছে বলেই কি স্থিতিশীলতার স্বার্থে নাহিদ ইসলামদের মেনে নিতে হয়েছে এবং তারা গিয়ে শপথ নিয়েছেন, আর শেষ পর্যন্ত তারা মানে তাদের জবরদস্তিটা চালিয়ে যাবেন নতুন সরকারের উপর, নতুন ব্যবস্থার উপর, যেই প্রক্রিয়ায় মানে ওই সংবিধান সংস্কার পরিষদের নামে, সেই নাটকটা সফল হয়নি বলে এখন তারা আপত্তি করছেন। নাহিদ ইসলাম বলছেন তারা একই সঙ্গে সংসদ অধিবেশন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেছেন যদি গণভোট বাতিল হয়ে যায় এই সময়ে সরকারেরও কোনো বৈধতা থাকবে না, মানে সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না। নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে, আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে? জামায়াতে ইসলামের 68 জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে?
মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না। যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ, যারা কিনা এখন তারেক রহমান এই সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় এক রকমের হতভম্ব হয়ে পড়েছেন। কাজেই হয় বাটোয়ারার নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত মেনে নিতে হবে নাহিদ ইসলামদের, আর না হলে এমপি পদ ছেড়ে রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় নেমে এলেই কি তারা তাদের সঙ্গে কাউকে পাবেন সে বিষয়েও সম্ভবত যথেষ্ট আস্থা পাচ্ছেন না তারা। আপাতত বদিউল আলম মজুমদারদের মতো সংস্কারবাদী দোকান পরিচালনাকারীদের একটি অংশকে তারা পাশে পেয়েছেন, এই নিয়ে আওয়াজটা বোধহয় জারি রাখতে চাইছেন। তবে নাহিদ ইসলামদের আওয়াজ এমনকি সব সংবাদ মাধ্যম যে প্রকাশ করছে না, সেটাও খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা।